আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের অতি কাঙ্ক্ষিত আমাদের মিশন এফবিএস 1.0 এর ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। দীর্ঘ অনেক দিন অপেক্ষা করার পর তোমাদের এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হতে যাচ্ছে এবং তোমাদের এই কাঙ্ক্ষিত যে গন্তব্য আছে পাবলিকিয়ান হওয়ার, সেটার সারথি হিসেবে কাজ করব আমরা সম্পূর্ণ এই টিচার প্যানেল। আজকে আমরা তোমাদের সামনে যেই ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস। সো এই ওরিয়েন্টেশন ক্লাসের পরবর্তীতে কিন্তু আমরা মূল ক্লাসে ফিরে যাব। সো আজকে কিন্তু তোমাদের জন্য দুইটা চমক থাকছে। প্রথমত একটা ঘোষণা থাকবে এবং দ্বিতীয়ত যেটা তোমাদের হচ্ছে মূল ক্লাসগুলো অনুষ্ঠিত হবে তার রুটিন থাকবে। সো তোমরা পুরো ক্লাসের রুটিনটা কিভাবে আমরা ক্লাসগুলো সাজিয়েছি, কোন ক্লাস কে নিবে, কোন ক্লাস আগে হবে, সেই ক্লাসের টিচার কে থাকবে, সো সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আজকে পুরো ক্লাস জুড়ে আলোচনা হবে। সো দেখতে কিন্তু আমাদের সাথেই শেষ পর্যন্ত থাকতে হবে। সো আমাদের সাথে আমরা পুরো টিচার প্যানেল আছি, পুরো টিচার প্যানেলের সাথে আমরা কথা বলবো। তার আগে আমি সবাইকে অনুরোধ করব যে সকলে আমরা একটু ছোট করে আমাদের পরিচয়টুকু দিয়ে নিব। সো প্রথমে আমি চলে যাচ্ছি আমার বাঁ পাশ থেকে। আমার বাঁ পাশে আছে হচ্ছে মুশফিক ভাইয়া। সো মুশফিক ভাইয়া কি আমার পরিচয় দিব? ইয়েস, আসসালামু আলাইকুম, আমি মুশফিক স্যার, আপনাদের সাথে নতুন ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত হয়েছি। অনলাইনেও হচ্ছে আপনাদের এই প্ল্যাটফর্মে নতুন ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত হলো। অফলাইনে আমার এক যুগেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। সো আমার এই দক্ষতা অভিজ্ঞতার আলোকে আপনাদের মিশন এফবিএস 1.0 প্রোগ্রামটাতে ফিনান্স এবং মার্কেটিংয়ের ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমরা আমাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদেরকেও আপনাদের পরিশ্রম দিয়ে সেই দক্ষতার প্রমাণ দিতে হবে। সো দেখা হচ্ছে আপনাদের সাথে সরাসরি ক্লাসরুমে। সো আমি এবার অনুরোধ করব তোমাদের অ্যাকাউন্টিং কিং, অ্যাকাউন্টিংয়ের কিংবদন্তি আমাদের বুলবুল ভাইকে। তোমাদের সবাই সাধারণত অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইংরেজি এবং অ্যাকাউন্টিং নিয়ে বেশি তোমরা একটু কনফিউশন বা একটু ভয়ের মধ্যে থাকো। তা অন্যতম রিজন হচ্ছে অ্যাকাউন্টিংয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে না পারা, এবং তোমরা এইচএসসিতে যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা দিছো, তোমাদের ফুল সিলেবাসেও যেহেতু হালকা পাতলা প্রশ্ন থাকবে, অনেকেরই বেসিকের একটা ঘাটতি থাকে। সো এই সব কিছু সমন্বয় হয়ে যাবে আমাদের এই প্ল্যাটফর্মে। আমাদের এই কোর্সে প্রত্যেকটা লেকচার টপিক এমনভাবে সাজানো হয়েছে যাতে তোমাদের অ্যাকাউন্টিংয়ের ধাপে ধাপে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমরা আরামসে ক্লিয়ার হয়ে যাও। এবং তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা সবাই একটু কমেন্টে নিজেদের কোন জায়গা থেকে দেখছো সেটা দিয়ে দাও, এবং এটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। বন্ধু বান্ধবীর যে গ্রুপ আছে সেখানেও জানিয়ে দাও তোমাদের এই বিশাল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস সম্পর্কে। আচ্ছা, এবার তোমরা অ্যাকাউন্টিং এর কথা শুনেছো, এবার অ্যাকাউন্টিং এর সম্রাট আছে একজন, আমরা তার কাছে চলে যাই। সো বুলবুল ভাই কিছু যদি বলতেন। এই আমার নাম বুলবুল না, আমার নাম বুঝলাম না। আচ্ছা, সম্রাটের কাছে গেছে তো, ওই জন্য আর কি। ওকে, ফাইন। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা ইতোমধ্যে অনেকেই অবগত আছো আমার সম্পর্কে, সবাই মোটামুটি জানো, যেহেতু আমি এসিপি পাওয়ার প্লেতে তোমাদের সাথে অ্যাক্টিভলি এঙ্গেজড ছিলাম। সো আমি তোমাদের হাবিব ভাইয়া, আমি পড়াশোনা শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ শেষ করেছি। আমি তোমাদের এসিপির যে সূচনা লগ্ন থেকেই আমি তোমাদের সাথে আছি। ইভেন এসিপির যে প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আমারই নেওয়া ছিল। সো সেই থেকে আজ পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। আমার দীর্ঘ অর্ধযুগের যে অভিজ্ঞতা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং পড়ানোর, তাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের স্বপ্নের সারথি হতে আমি তোমাদের সাথে আছি মিশন এফবিএস 1.0 এই কোর্সটাতে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স নিয়ে। সো আমাদের সাথে তোমাদের যে স্বপ্নের যাত্রা সেটা শুভ হোক সেই কামনা করি। শেষ করছি। আসসালামু আলাইকুম। সো এবার চলে যাব তোমাদের পিএইচডি ম্যাম নামে পরিচিত স্নেহা আপুর কাছে। সো স্নেহা আপু। ওকে, তোমরা আমাকে অনেকেই চিনো, আবার অনেকে আমার সাথে যাত্রা শুরু করবা মিশন এফবিএস 1.0 এই কোর্সের মাধ্যমে। তোমাদের সাথে ইতিমধ্যে তোমাদের সবার প্রিয় ইয়াসিন ভাই যুক্ত হয়ে গেছে। ওকে, সো কথা বলো স্নেহা। আচ্ছা, সো আমাদের অ্যাডমিশনে সব থেকে বেশি নাম্বার তোলার যে জায়গাটা সেটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং। সো এই জায়গাটাতে একটু কৌশলের সাথে পড়লে, একটু সিলেক্টিভ ওয়েতে, রিসার্চিং ওয়েতে পড়লেই কিন্তু শতভাগ নাম্বার পাওয়া সম্ভব। হ্যাঁ, তুমি ঠিক শুনেছো, সম্ভব। তো আমার যত পড়ানোর অভিজ্ঞতা এবং এসিপি পাওয়ার প্লেতে তোমাদের পড়িয়েছি, তোমরা জানো আমি কিভাবে পড়াই। সো সব কিছু
কিছুর সংমিশ্রণে শুধু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি বা এমন না, আমাদের এখানে যারা আছে প্রত্যেকটা টিচার প্যানেলে সবাই ঢাবিয়ান, এই জন্য তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি বলে নাই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। সেটা আমাদের কোর্সের একটা অনন্য সংযোজন যে এমন একটা এডটেক প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা টিচার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ফেলেছে অথবা পড়াশোনা করছে। সো আমার অভিজ্ঞতার সংমিশ্রণে আমি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং সাবজেক্টের দায়িত্বে থাকবো এবং তোমাদেরকে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যত কিছু দরকার সেটা একটা কমপ্লেক্স সলিউশন দিয়ে নিয়ে আসবো। মিশন এফবিএস এ অবশ্যই মিশন এফবিএস এ দেখা হয়ে যাবে। এ পর্যায়ে আমি সকলকে অনুরোধ করব, সকলের সাথে কথা হবে, সকলে আমাদের বিষয়ভিত্তিক কীভাবে কাজে লাগাবে সব কিছুই তোমাদের সমাধান দিবে। বাট এ পর্যায়ে আমি সকলকে অনুরোধ করব আমাদের পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। আপাতত এই পর্যায়ে তোমাদের থেকে বিদায় নিতে। ওকে, সো আমি আসলাম, আমি মূলত কেন আসলাম মিশন এফবিএস এ, কারণ হচ্ছে আমি এটা কোঅর্ডিনেট করছি এবং তোমাদের যা যা দরকার তোমাদের ভালোর জন্য ইনশাল্লাহ এই প্রোগ্রামে তোমরা পাবা। কমার্সের জন্য আমরা এই অ্যাডমিশন কোর্সটা লঞ্চ করেছি আমাদের বন্দিপাশালা থেকে। তো আমরা কিন্তু কখনোই চিন্তাও করিনি যে আমরা এত সাড়া পাবো। ইতিমধ্যে আমাদের প্রায় 500 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের কমার্সের। সো এটা হিউজ। ইনশাল্লাহ এই কোর্স শেষ হতে হতে সেটা 2000-এর কাছাকাছি চলে যাবে। এবং আমরা তোমাদেরকে আগেই বলি যে আমরা কিন্তু আমাদের কোর্সে টোটাল বইগুলো দেখানো হয়েছে কি, টোটাল আমরা এই যে 3টা বই দিচ্ছি, আমি একটু দেখিয়ে চলে যাচ্ছি। এই যে একটা মিশন এফবিএস কোয়েশ্চেন ব্যাংক, এই কোয়েশ্চেন ব্যাংকের টোটাল পেজ নাম্বার হচ্ছে 524 পেজের একটা অসাধারণ কোয়েশ্চেন ব্যাংক পাচ্ছ, যেখানে ডিইউ, জেইউ, আরইউ এর বিগত যত বছরের কোয়েশ্চেন তোমাদের দরকার সবগুলো দেওয়া আছে। এরপরে তোমরা একটা ওএমআর বুক পাবা, এই যে একটা ওএমআর বুক, যে ওএমআর বুকে ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, একদম ঢাকা ইউনিভার্সিটিতে যেভাবে এক্সাম দিতে হয়, যে কয়টা সাবজেক্ট দাগাতে হয় সেই অনুযায়ী আমরা ওএমআরটা সেট করে রেখেছি। মানে ওএমআরে কিসের এক্সাম দিবা? হ্যাঁ, এক্সাম দেওয়ার জন্য থাকছে এই প্র্যাকটিস বুকটা। এখানে টোটাল 20 সেট প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো দিয়ে তুমি এখানে এক্সাম দিতে পারবা। সো এই 3টা ম্যাটেরিয়াল তোমরা পাচ্ছ এই বেসে এনরোল করার সাথে সাথে। কোর্স ফি কিন্তু খুবই কম, এই খুব কম কোর্স ফিতে ম্যাটেরিয়াল তো পাচ্ছই, সাথে এই চমৎকার টিচার প্যানেলের চমৎকার ক্লাসগুলো থাকবে। সো সায়েন্সের যে শিক্ষার্থীরা দেখছো তারা অবশ্যই তোমাদের কমার্সের বন্ধুদেরকে জানাবা যেন মিশন এফবিএস এর সাথে পথ চলাটা শুরু করে। আমাদের এই টিচার প্যানেল কতটা ডেডিকেটেড এবং কতটা স্মার্ট সেটা পাওয়ার প্লে ফর আর্টস অ্যান্ড কমার্স প্রোগ্রামে যারা ছিলে তারা ভালো মতোই জানো। সো তোমাদের কাজ হচ্ছে নতুনদেরকে জানানো। আমরা অলমোস্ট আমাদের পাওয়ার প্লের যত স্টুডেন্ট আছে সবাইকে, কমার্সের যত স্টুডেন্ট ছিল সবাই কিন্তু আমাদের মিশন এফবিএসে আছে। সো তারা তাদের বন্ধুদেরকে জানাবা এবং সায়েন্সের যারা দেখছো তারাও তোমাদের সহপাঠীদের জানাবা, কারণ তোমরা যদি একটা ভালো কাজ করো এটা তো একটা ভালো নিউজ যে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম, এত কমের মধ্যে একটা প্রোগ্রাম, এখানে ভর্তি হলে তোমার অফলাইনেও পড়ার প্রয়োজন নেই। এই ক্লাসগুলো করবা, প্রবলেম সলভ করবা, আর কিচ্ছু লাগবে না, ভাইদের গাইডলাইন মেনে চলবা, আর কিচ্ছু লাগবে না। সো তুমি যখন এই সওয়াবের কাজটা করবা ভালো কাউকে, তুমি অবশ্যই দোয়া পাবা। সো অবশ্যই তুমি এটা সবাইকে রেফার করবা, এই কোর্সটা তোমাদের হাত ধরেই ছড়িয়ে যাক কমার্সের সকল শিক্ষার্থীদের কাছে। সো ভাইয়েরা কোর্স প্ল্যান দেখাবে, রুটিন দেখাবে, সব কিছু আজকে উন্মুক্ত করে দিবে। সো সবাই মনোযোগ সহকারে দেখবা। তানভীর ভাইয়া আছে, তানভীর ভাইয়া একটু ঢাকার বাইরে থাকার কারণে জয়েন করতে পারছে না, বাট তানভীর ভাইয়াও কিন্তু আছে। সো নো প্রবলেম, সবাই থাকবে। সো আস্তে আস্তে তোমাদেরকে সব দেখানো হবে। রেডি? এ পর্যায়ে আমরা আমাদের পরবর্তী স্লাইডে দেখো আমরা আমাদের মহান সৃষ্টিকর্তা অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সো প্রথমেই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য ডাকবো তোমাদের প্রিয় ইনস্ট্রাক্টর বুলবুল ভাইকে। বুলবুল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين والتين والزيتون وطور سينين وهذا البلد العمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ, তোমাদের রুল ভাই অনেক সুন্দরভাবে তেলাওয়াত করেছে। সো পরবর্তী পর্যায়ে আমাদের আছে হচ্ছে তোমাদের একটা ঘোষণা, যেই ঘোষণাটা হচ্ছে ঢাবি পটেনশিয়াল এক্সাম। এটা একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যেমন প্রশ্ন থাকে 60টি, এবং এই প্রশ্নে বাংলা থেকে 12টি, ইংরেজি থেকে 12টি, অ্যাকাউন্টিং থেকে 12টি, ম্যানেজমেন্ট থেকে 12টি, ফাইন্যান্স এবং মার্কেটিং তোমাদের যেটা ঐচ্ছিক সেটা থেকে 12টি। সো এই 60টি প্রশ্ন, সেই 60টি প্রশ্ন 60টি মার্কস থাকছে, এবং এর পাশাপাশি কিন্তু তোমরা সময় হিসেবে পাচ্ছ পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় থাকে 45 মিনিট, কিন্তু যাতে প্রস্তুতিটা আমরা আগে থেকেই ভালোভাবে নিতে পারি, তোমার টাইমের আগেই পরীক্ষার শেষ হওয়ার যে প্রবণতা সেটা যাতে এখন থেকেই তৈরি হয়ে যায়, এই কারণে আমরা কিন্তু সময় বেঁধে দিয়েছি 40 মিনিট। তাহলে ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো নেগেটিভ মার্কস আছে আপনাদের, আমাদেরও নেগেটিভ মার্কস আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কিন্তু কাটা যাবে। সো এই এক্সামটা কবে হবে? এই এক্সামটা হবে 7 সেপ্টেম্বর 2025। তাহলে সময় 8টা থেকে 10টা। তার মানে ভাই আপনি বলছেন একটু আগে যে টাইম 40 মিনিট, কিন্তু সময় হচ্ছে 8টা থেকে 10টা। তার মানে ভাই এখানে তো 8টা থেকে 10টা মিললো না। মানে এক্সামটা হবে 8টা থেকে 10টার মধ্যে। তোমরা যে কোনো সময় এক্সামের ওয়েবসাইটে ঢুকে তোমাদের যে কাঙ্ক্ষিত তথ্যগুলো থাকবে সেগুলো পূরণ করতে পারো, এবং এই পূরণ করার পরপরই তোমরা যে কোনো 40 মিনিটে এক্সামটা দিতে পারবো। ধরো আমি 8টা 20-এ ঢুকলাম, তার মানে আমার এক্সামটা কিন্তু 9টায় শেষ হবে। আমি 8টায় ঢুকলাম, আমার এক্সাম 8টা 40-এ শেষ হবে। আমি 9টায় ঢুকলাম, আমার এক্সাম কিন্তু হবে তোমার 9টা 40-এ। কিন্তু তোমরা চেষ্টা করবা 9টা 20-এর পরে এক্সাম না দেওয়ার, কারণ 9টা 20 থেকে 40 মিনিট তোমার 10টা বেজে যাচ্ছে। সো অনেকে আবার তোমরা যদি পারো যে হচ্ছে ভাইয়া আমি তো 10 মিনিটে সব দাগায় ফাটাই ফেলবো, তাহলে ঠিক আছে, তুমি 9টা 50-এ ঢুকে 10 মিনিটে এক্সাম জমা দিও, আমাদের কোনো প্ল্যান নাই। বাট 10টার পরে কিন্তু এই এক্সামের লিঙ্ক সেটা কিন্তু কাজ করবে না। তাহলে এক্সাম কবে তোমরা মাথায় লিখে নাও। এক্সাম হচ্ছে তোমাদের আগামী 7 সেপ্টেম্বর 8টা থেকে 10টায়। ভাইয়া লিঙ্ক কই পাবা? তোমরা যেই পেজ থেকে আজকের ক্লাসটা করছো সেই পেজে ওপেন ফ্রি এক্সামের ঢাবি পটেনশিয়াল সি ইউনিটের এক্সামের লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হবে। সো আমি আশা করব সকলেই সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে এখন থেকেই পরীক্ষার প্রিপারেশন নাও, যাতে একটা ভালো অনবদ্য প্রিপারেশন নিয়ে তোমার পরীক্ষাটাকে তুমি এগিয়ে নিতে পারো, এবং তোমার ঢাবি প্রস্তুতি কতটুকু সেটা কিন্তু এগিয়ে নিতে পারো। সো আমি পরবর্তীতে দেখি আমাদের পরবর্তী স্লাইড কি আছে। অ্যাডমিশনে গ ইউনিটের 90+ ফেইলের কারণ কি? সো এইটা যারা সবচেয়ে বেশি অভিজ্ঞ তাদের মনে হয় বলাটা উচিত হবে। সো আমি ডেকে নিব আমাদের তারেক শাহাদত ভাইয়াকে, যিনি দীর্ঘ 1 যুগেরও বেশি ইংলিশ পড়াচ্ছেন, এবং তার অসংখ্য ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের টপ করেছে। সো তারেক শাহাদত ভাইয়া, ওয়েলকাম টু দ্য স্টেজ। ধন্যবাদ মাহিম। এসিপি আয়োজিত এই মিশন FBS 1.0 এর এই অনন্য আয়োজনে যারা ইতিমধ্যে লাইভে আছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, একটা দেখতেই পাচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষায় 90% আসলে ফেইল করে। 40,000 পরীক্ষা দিলে সেখানে পাশের হার গত বছরে মনে হয় 2300 সামথিং এরকম ছিল, তার আগের বছরে 3300, 4000 মতো এরকম সর্বোচ্চ পাশ করেছে। তার মানে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষাতে ফেল করতেছে, যাদের এসএসসিতে প্লাস রয়েছে, এইচএসসিতে প্লাস রয়েছে, বা কমার্স থেকে 4.5 অ্যাবাভ, সেটাও খুব দারুণ একটা রেজাল্ট, যেটা একসময় স্টার্নের যুগে প্রথম শ্রেণী, তার থেকেও আসলে স্টার মার্কের থেকেও বেশি মার্কস পাওয়া। একটা সময় স্টার পেলে ডিসি চলে আসতো দেখতে, গাড়ি নিয়ে দেখতে চলে আসতো যে এই ছেলেটা স্টার করেছে, এটা স্ট্যান্ড করেছে। এখন বোর্ড ফার্স্ট হচ্ছে
আমরা খোঁজই রাখতেছি না। কেন রাখতেছি না? কারণ তার মানদণ্ড, আমাদের সময়ের কথাই বলি, 4.5 পেয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই এমন শিক্ষার থেকেও কম ছিল। তার মানে মানদণ্ডটা আসলে কোথায় যেয়ে দাঁড়িয়েছে সেটা একটা প্রশ্নের ব্যাপার। আমরা সেই গৌরবান্বিত অতীতের কথা না বলি, বর্তমান যে কনসেপ্টটা হচ্ছে, বর্তমান যেটা হচ্ছে আমরা সেটার সাথেই থাকি। বর্তমানের সাথে এই ফলাফলটা 90% ফেল। এখন 90% ফেল করার এত শিক্ষার্থী যারা 12টি বছর শিক্ষা জীবনের কাটিয়ে আসছে, যেখানে মাধ্যমিক স্তর পার করে এসেছে, উচ্চ মাধ্যমিক মানে কি বলা হয় পৃথিবীর অন্যান্য অনেক উন্নত দেশে অর্থাৎ জাতিসংঘের শিক্ষা অনুযায়ী যেটা পেশাদারিত্বের শিক্ষার দ্বার প্রান্ত, সেই জায়গাটা শেষ করে আসার পরে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের করুণ একটা পরিণতি আমরা চিত্র দেখতে পাচ্ছি প্রত্যেক বছরে। এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণ হচ্ছে শিক্ষার্থীরা আমি মনে করি যতটুকু দায়ী না, তার থেকে আমরা যারা পড়াচ্ছি এই সংখ্যাটাও এরাও আসলে সমানভাবে দায়ী। যেমন আমি ইংরেজি পড়াবো তোমাদের এই মিশন FBS 1.0-তে, সেখানে আমরা অন্যান্যদের কথাবার্তা বলি কি ধরনের ক্লাসের একটা স্লোগান তৈরি করেছে, একটা প্রতিপাদ্য কি আমরা বেসিক থেকে শেখাবো। তো বেসিক মানে আসলে কি? আসলে বেসিক বলতে আমরা আসলে কি বুঝি? বেসিক কনসেপ্ট বলতে এইটা বুঝি না যে এটা আর্টিকেল, ঠিক আছে, এইটা নাউন, এইটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এইটা নেগেটিভ সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স, এটা কমপ্লেক্স, এটা এই যে কথাবার্তা বলা সেই জায়গাটা কিন্তু আমাদের নেই। সেখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসে না, আমাদের প্রশ্ন আসে এর পরের ধাপ থেকে। বেসিক বলতে আমরা আসলে কি বুঝি? একটা প্রশ্ন সলভ করতে যা যা লাগে সেই কনসেপ্ট, অর্থাৎ ওই প্রশ্নটা দেখে আমরা চিনতে পারি। অর্থাৎ এই ভুলভাবে পড়া, আমি বলতে যারা অ্যাডমিশন দেয় এরা যে কি পরিমাণ পড়ে চিন্তার বাইরে। এরা কিন্তু অনেক অনেক স্টুডেন্ট, একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট রাত দিন এক করে ফেলে, রাত্রে ঘুমাচ্ছে না, এত এত পরিশ্রমের পরেও পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা কেমন হয়েছে, অর্থাৎ হলেই আমরা পরীক্ষার দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যাই, আমাদের অনেক অনেক স্টুডেন্ট যাদেরকে আমরা দেখি এই নেতিবাচকতার শিকার হয়েছে, কান্নায় ভেঙে পড়তেছে যে আমার এত পরিশ্রম সব বৃথা গেল। আমরা বলতেছি না যে এই স্টুডেন্টের এই সংখ্যা পড়তেছে না, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমার চোখের সামনে এক যুগ ধরে আমি এই অ্যাডমিশন পড়িয়ে আসতেছি যে অসংখ্য শিক্ষার্থী যারা রাত দিন এক করে ফেলে, কিন্তু একটা ভুল প্রসেসের মধ্যে দিয়ে তারা যায়, একেবারেই ভুল প্রসেসের মধ্যে, অর্থাৎ সিলেবাসটা না বুঝতে পারা। তার মানে এই 90% যে ফেল করার প্রথম কারণ হচ্ছে তারা হচ্ছে সিলেবাস সম্পর্কে তাদের জানে না, অর্থাৎ ইউনিভার্সিটিতে আসলে কোন কোন কনসেপ্ট থেকে প্রশ্ন হবে, কোন টপিকসগুলো প্রশ্ন আসার মতো এর একটা ভাগ, এই শ্রেণীবিন্যাস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আমরা দেখেছি যে বিভিন্ন অফলাইনের কোচিংগুলোর কথাও যদি আমরা বলি, গত 8-10 বছর ধরে, বিশেষ করে লাস্ট 7 ইয়ার্সের কথা যদি আমি বলি, প্রত্যেকটা কোচিংয়ের লেকচার শিটের মধ্যে আমরা দেখতেছি, বা আমি খুবই ইংরেজির লেকচার, যে নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে প্রশ্ন হয়েছে, মানে একটা লেকচার শিট করেছে। নাউন অ্যান্ড ডিটারমিনার থেকে 2012 সালের পরে কোনোদিন কোনো প্রশ্নই আসেনি, মানে এক যুগ আগে একটা প্রশ্ন হয়েছে, সেইটা নিয়ে এত কঠিন একটা কনসেপ্ট নিয়ে 2 সপ্তাহ কাটানো হচ্ছে এবং ছেলেমেয়েরা একটা ভীতিকর অবস্থার মধ্যে চলে আসতেছে। এরপরে কি সিলেবাস সাজানো রয়েছে? ক্লজ ফ্রেজের মতো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ক্লজ ফ্রেজ কিন্তু লাগে, কিন্তু ক্লজ ফ্রেজ থেকে কখনোই প্রশ্ন আসে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়, কিছু মৌলিক প্রশ্ন হয়ে থাকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটি অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনো জীবনেও প্রশ্ন হবে না, কিন্তু প্রশ্নের নেপথ্যেই ক্লজের কনসেপ্টগুলো থাকে। অর্থাৎ ও যে শিখে এসেছে ক্লজ আইডেন্টিফিকেশন, কিন্তু ক্লজ আইডেন্টিফিকেশন থেকে কোনো প্রশ্ন হয়নি, কিন্তু ক্লজের রিডাকশন থেকে প্রশ্ন হয়েছে। এই যে প্রশ্ন বুঝতে না পারা, তাহলে প্রথম কনসেপ্ট কি হলো? সিলেবাস সম্পর্কে না জানা, কি আসবে সেটা সম্পর্কে না জানা, এবং প্রশ্ন সম্পর্কে না বোঝা যে কোন টপিকস, কোন প্রশ্নটি কোন টপিকস থেকে এসেছে, ঠিক আছে, এইটা একটা কনসেপ্ট থেকে থাকে। অর্থাৎ প্রশ্ন দেখে যারা চান্স পায়, যে সকল স্টুডেন্ট, প্রশ্ন দেখেই তাকে চিনে ফেলতে হবে যে এই প্রশ্নটা এই টপিকস থেকে আসছে, সেটা ইংরেজি বলো, সেটা বাংলা বলো, সেটা অ্যাকাউন্টিং বলো, ফাইন্যান্স বলো, যে সাবজেক্টই বলো, প্রশ্ন দেখেই যদি বলে ফেলতে পারে যে এই অধ্যায়ের প্রশ্ন, এই টপিকসের প্রশ্ন, এই প্রশ্ন সলভ করতে যে আমাকে এই বিষয়গুলো ভাবতে হবে, তখনই প্রশ্নের সীমানাটা ছোট হয়ে আসে। আর যখনই প্রশ্নই যদি না চিনো, তখন তোমার সামনে কি আসে? ইংরেজি। এটা ভাষা,
এটা অ্যাকাউন্টিং, একটা গণিত, একটা ভাষা বা গণিতের একটা পার্ট, তখন চলে আসে। কিন্তু যখন প্রশ্ন চিনে ফেলবা তখনই কিন্তু সীমানাটা হয়ে গেল ছোট। এই প্রশ্ন না বুঝতে পারার কারণে তোমাদের এই ফেলের কারণ, যা এসএসসি এইচএসসিতে A+ পাওয়ার পরেও এত শিক্ষার্থী ফেল করতেছে। এবং রীতিমতো অর্থাৎ প্রস্তুতি অনুযায়ী গোছাতে না পারা। আমার ক্ষেত্রে আমার ব্যক্তিগত যে ধারণা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার সময়ে প্রথম পরীক্ষা হয়েছিল, এটা আমি সব জায়গাতেই বলি, এবং আমি আর্টিকেল থেকে প্রশ্ন ভুল করেছিলাম। যখন এই প্রশ্ন দেখলাম তখন আমার কাছে সমস্ত প্রশ্নই খুবই কমন মনে হয়েছিল এবং আমি পড়েছি সব মনে হয়েছিল, কিন্তু আমি গোছাতে পারিনি। অর্থাৎ পরীক্ষার আগে যথাসময়ের মধ্যে একটা গুছিয়ে একটা কম্প্যাক্ট প্রস্তুতি যেটাকে বলে, অনেক ছেলেমেয়েরা অনেক কিছু পড়বে কিন্তু পরীক্ষার 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে সেই গুছিয়ে যা পড়েছে সেইটার উপরে গুছাতে না পারার ব্যর্থতা, অর্থাৎ তখনই সে আত্মবিশ্বাসহীনতায় ভুগবে, একেবারে বিশ্বাস চলে যাবে তলানিতে। এবং বারবার প্র্যাকটিস না করা, এটা আরেকটি একটা কারণ। এই প্র্যাকটিস করেছো তুমি, একটা টপিকস কি হলো, আমি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা সাজেশন দিই, সেটা একদম অক্ষরে অক্ষরে মানো, দেখবা তুমি আলটিমেট তোমার একটা রেজাল্ট চলে আসবে। সেটা হচ্ছে তোমার আগে কি ছিল, কি দুর্বলতা ছিল, কি ছিল, এই বিষয়গুলো নিয়ে তোমার কোনো মাথা ব্যথানোর কারণ নেই। আজকে যে ক্লাসটি হলো সেই ক্লাসটা, আজকে পার্টস অফ স্পিচের উপরে ক্লাস হলো, এই পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসলে তুমি বুঝতেছো কিনা এবং সেটার অ্যাটলিস্ট 60 থেকে 80% প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারতেছো কিনা, আগে কি ছিলা তুমি সেই জায়গা থেকে বের হয়ে এসো। আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসের পর থেকে নতুন করে রিভাইভ হও, তোমার মধ্যে থেকে তোমার যে শক্তি, যে সুপ্ত ক্ষমতাগুলো লুকিয়ে রয়েছে সেইটাকে প্রকাশ করো। আজকের ক্লাসের কনসেপ্ট তুমি আজকে এই যা ক্লাস হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে সেটা তুমি পারো কিনা, এবং ক্লাস শেষ হয়েছে সেটা তো নোটস করতেছই, এবং সেই সাথে কি করবা, প্রশ্ন ব্যাংকে ওই টপিকস থেকে যত প্রশ্ন আছে, যত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে বা নতুন প্রশ্ন আছে, সব প্রশ্ন তুমি সলভ করে থাকো। তখন দেখবা তোমার কাছে টপিকসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি শুধু লেকচার শুনে গেলা, সেইটার অ্যাপ্লাই যদি না করো তাহলে পরীক্ষার আগের সময়গুলোতে বা পরীক্ষার হলে আসলে তোমার কাছে 4টা অপশনই উত্তর মনে হবে। এইটা হচ্ছে সব থেকে ফেল করার একটা প্রধান কারণ। এবং ভীতিকর একটা অবস্থা, একটা আতঙ্কের থাকে যে আমার কি হবে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা একটা মনস্তাত্ত্বিকও চাপ। একটা সময় যেমন 2বার পরীক্ষা দেওয়া যেত, যে আমার এবার যদি না হয় তাহলে আমি আগামী বছর আবার দিব, কিন্তু এখন এটা জন্ম মৃত্যুর মতোই হয়ে গেছে। অর্থাৎ একবারই যেহেতু সুযোগ, এই সুযোগটা তুমি আর কখনোই পাবা না, এই ধরনের একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। তার মানে আমরা 4টা কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, সিলেবাস না বোঝা এবং একই সাথে টপিক সম্পর্কে না জানা, প্রশ্ন সম্পর্কে না বুঝতে পারা, এটা একটা কারণ, এবং পুরো সিলেবাসটাকে গুছিয়ে না নিতে পারা এবং সেই অনুযায়ী পরীক্ষা না দেয়া। আর যত কম পরীক্ষা দেয় তার কনফিডেন্স লেভেল আসলে ওইভাবে থাকে না, সে নানা ধরনের হতাশার মধ্যে চলে যাবে। তো এই 4টা বিষয় যদি তুমি গুছিয়ে আনতে পারো তাহলেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 90% ফেল, তোমাকে যে ভীতিকর একটা বাক্য দেয়া হয়েছে, এই ভয় থেকে তুমি আসলে ক্রমশ বের হয়ে আসতে পারবা এবং দারুণ একটা রেজাল্ট হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এটা মেনে চলো, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি দেখবা একের পর এক চান্স পেয়ে যাচ্ছ। একবার যদি চান্স পাওয়া শুরু করো না, বাকিগুলো তোমার আপনা আপনি চলে আসবে। সো এটা একটা কনফিডেন্স লেভেলের একটা ব্যাপার রয়েছে। সো আমরা দেখে ফেলি। সো এই যে বিষয়গুলো, এই কনসেপ্টগুলো তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যাতে তুমি এর থেকে, এবং মিশন FBS-এ এত পরীক্ষা রাখা হয়েছে, মানে পরীক্ষা মানেই প্রস্তুতি মানেই আসলে পড়াশুনো। সো পুরো অ্যাডমিশনের যে সমস্ত সাবজেক্টে প্রচুর সাপ্তাহিক পরীক্ষা যেটা রয়েছে, মান্থলি টেস্ট রয়েছে, একই সাথে ইভালুয়েশন টেস্ট নেওয়া হয়েছে, এবং আরও অন্যান্য আমার সাবজেক্টে যেটা ইংরেজির যে বিষয়গুলো, ঠিক আছে, যে বিষয়গুলো রয়েছে সেটা আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বই থেকে আসলে তোমাকে আস্তে আস্তে করে গুছিয়ে নেব। আমরা যদি ইংরেজির প্রস্তুতিটাকে আমরা নিতে চাই এভাবে, তাহলে অনেক বইয়ের কথা চলে আসবে, সেই সমস্ত বইয়ের মধ্যে সম্মিলন রূপ থাকবে আমাদের ক্লাস স্লাইড। এবং সব থেকে জোর দিয়ে আজকে এমন একটি বিয়েটা এতটাই জোরালোভাবে বলতেছি, আমার কনফিডেন্স হচ্ছে, এটাকে যদি ওভার কনফিডেন্ট বলতে পারো, প্রত্যেক বছরে আমার 12 বছরের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে যেদিন পরীক্ষা হবে
পরীক্ষার দিন 1 ঘন্টার মধ্যেই আমার ক্লাস স্লাইড থেকে 90% কোশ্চেন, টাইপ কোশ্চেন 80% প্রশ্ন তুমি কমন পাবা, এবং যা পড়ানো হয়েছে সেখান থেকে প্রত্যেকটা কোশ্চেন তোমার কাছে আসবে। ঠিক আছে, শুধু তুমি সেটার ইমপ্লিমেন্ট কতটা গুরুত্বের সাথে করতে পারো সেইটা হচ্ছে তোমার বিষয়। তো মূল যে কথাবার্তার মধ্যে আমরা আসছি সেটা হচ্ছে এইখানে অনলাইন এডুকেশন বলো, এই অনলাইন এডুকেশনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আটমোস্ট গুড ফেইথ, অর্থাৎ আমি যে ক্লাসে পড়াচ্ছি সেইটা রেসপন্স। ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী যারা ভর্তি হয়েছো, কোর্সকে তারা নিজের মতো করে আসলে নিতে হবে, ওন করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতে তোমাকে চিন্তা করতে হবে, তোমাকে প্রশ্ন করতে হবে, প্রচুর প্রশ্ন করতে হবে। এই প্রশ্নগুলো তুমি, আমাদের গ্রুপ থাকবে, ঠিক আছে, যেই গ্রুপে তোমরা প্রশ্ন করতে পারবা, ডিসকাশন গ্রুপ থাকবে, সেই গ্রুপে তোমরা প্রশ্ন করবা, সেই প্রশ্নগুলো আমরা ধরে ধরে আসলে উত্তর করার চেষ্টা করব, তোমার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই রকমের আটমোস্ট গুড ফেইথ, যে পারস্পরিক সদিশ্বাস যদি না থাকে তাহলে আসলে অ্যাডমিশনের চান্স পাওয়াটা খুব, আমি একটা পক্ষ খুব দারুণ রোল প্লে করতেছে, এটা একটা ফুটবল গেমের মতো, অর্থাৎ মাঠের প্রত্যেকটা জায়গাতে যে যে থাকবে সেই জায়গাতে সবাই মিলে সমানভাবে আসলে কাজ করতে হবে, তাহলে একটা দারুণ রেজাল্ট চলে আসবে। সো এইটা হচ্ছে তোমার ডিটারমিনেশন যাতে এইভাবে থাকে যে তুমি একটা দৃঢ় প্রতিজ্ঞ, আমাকে বাই হুক অর বাই ক্রুক আমাকে চান্স পেতেই হবে। শুধুমাত্র এইভাবে থাকলে হবে না, অনেকেই টেবিলের নিচে লিখে রাখছে, কেউ উপরে লিখে রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ লালবাসের সামনে যে ছবি তুলতেছে নানা ভঙ্গিমায়, যেটা আমার স্বপ্ন, ঠিক আছে, বাট সেই স্বপ্ন অনুযায়ী সে কাজ করে না, সেইটা আসলে আলটিমেটলি কখনোই স্বপ্ন বলে তাকে ডিফাইন করা যাবে না। অর্থাৎ তুমি যেটা স্বপ্ন দেখতেছো সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। এবং ক্লাসের ক্ষেত্রে টিচারদের জায়গা থেকে আমরা যেটা দেখি, সেটা কি দেখি, যে আমরা যতটুকু বলতেছি আমার কাছে মনে হচ্ছে আমি এটা ঠিক বলতেছি, কিন্তু অপোজিট পক্ষ থেকে যখন তোমার পক্ষ থেকে প্রশ্ন আসবে তখনই আমার কাছে মনে হবে না, লেকচারটা আর একটু বাড়ানো উচিত ছিল। এই যে তোমার পক্ষ থেকে যে আমাকে যত পাঞ্চ করবা, কিছু আগ্রহী স্টুডেন্ট যত পাঞ্চ করবা, তত আসলে আমার কাছ থেকে আরো পাবা। ঠিক এভাবেই একটা অ্যাডমিশনের কম্প্যাক্টটাকে আমরা আসলে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতিতে আমরা নিয়ে নেব। সো আমরা এবার তোমাদের যেটা ব্যাপার হচ্ছে, আজকের থেকেই আমাদেরকে ডিটারমাইন্ড থাকবে, এবং যারা ভর্তি হয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটা প্রথম ধাপে তোমরা এসেছো মিশন FBS 1.0-তে। এইটাকে আমরা আরও এক্সিলারেট করব, আরও অ্যাম্পলিফাই করব, সেইটা আমরা সেই জায়গাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সো তারেক ভাইকে ধন্যবাদ, তোমাদের খুব সুন্দরভাবে অনবদ্য একটা সেশন বা জার্নি হয়েছে তারেক ভাইয়ের সাথে, যে 90% কেন ফেল করে। সো আমার মনে হচ্ছে যে তারেক ভাই ছাড়া এইটাতে আর যোগ্য কেউ ছিল না আমাদের রেসিপিতে, কারণ দীর্ঘ 12 বছর ধরে একজন পড়াচ্ছে তোমাদেরকে। সো আমরা এর পরবর্তীতে জাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তোমাদের কোর্স কাদের জন্য আসলে। সো এটা তোমাদের স্নেহ আপু একটু ডিসক্রাইব করবেন। সো আমি স্নেহ আপুকে একটু ডেকে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ তোমাদের মাহিম ভাইয়াকে। আচ্ছা, মেইন যে আমাদের যে সবার কিউরিয়াস অ্যান্ড খুব বেশি গুরুত্বপূর্ণ একটা স্লাইড আমাকে প্রেজেন্টেশন করতে বলা হয়েছে। সো এটা হচ্ছে এই মিশন FBS 1.0, এই কোর্সটা আসলে কাদের জন্য, কারা কিনবা, তোমরা যারা HSC 25 ইট মিনস ফার্স্ট টাইমার তাদের জন্য বেসিক্যালি ফোকাসড, বাট যারা HSC 24 সেকেন্ড টাইমার, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে বাকি সব কিছুর জন্য তোমরা প্রিপারেশান নিতে পারবা। এক কথায় যদি বলি যে ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য যে একটা তোমাদের যতগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট, জগন্নাথ মানে গুচ্ছে পরীক্ষা দাও অথবা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, এখন প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরনগরে তো ম্যাথ এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থাকে। আচ্ছা, সো এই জায়গাটা তাহলে কি করব, তোমাদের জন্য ফুল যেহেতু কম্প্যাক্ট একটা প্রিপারেশনের অঙ্গীকার নিয়ে আমরা সবাই দাঁড়িয়েছি, তার মানে আমরা এটাও অনার করতেছি তোমাদের। সো HSC 26 ব্যাচকে বেশি তারাও চাইলে এখানে যুক্ত হতে পারে। কেন? কারণ তোমরা অনেকেই যারা HSC লেভেল থেকে অ্যাডমিশনের প্রিপারেশনটাকে একটু টাচ আপে রাখতে চাও, একটু গুছিয়ে রাখতে চাও, তার মানে HSC 25-এর জন্য মেইন ফোকাস 24 সেকেন্ড টাইমার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে তারাও পরীক্ষা দিতে পারছে, এবং HSC 26 যারা আছে তারা একাডেমিক পড়ার পাশাপাশি যদি একটু নিজেদেরকে এগিয়ে রাখতে চায় তারাও এখানে
যুক্ত হতে পারে। তার মানে ইন এ ওয়ার্ড যদি আমি শেষ করতে চাই, তার ব্যবসায় শিক্ষা অনুষদের যতগুলো ইউনিভার্সিটি আছে সব জায়গায় পরীক্ষা দিতে একটা কোর্সের মাধ্যমে আমাদের ক্যামেরাটা একটু কানেকশন মনে হয় এদিক ওদিক হয়ে গেছে। কি মাহিম, ঝলকি হয়ে গেছে ভাই, মানে আমাদের হিট নিতে পারে না এই ক্যামেরা। হ্যাঁ, এটা দোষ কাদের বলো? এটা কি আমাদের দোষ? আমরা কি নিজেদের হিট কমাই দিব বলো তুমি? আচ্ছা, এই দেখছো ক্যামেরা আবার চলে আসছে মাহিম। তোমার স্নেহাপুর হিটে ক্যামেরা হিট হয়ে গেছে। তো ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের ক্লাস সংখ্যা, অনেকগুলো ক্লাস সংখ্যা আছে, 80টা। এগুলা আসলে আমার মনে হয় যে এই ক্লাসগুলো কেন দরকার, এই সংখ্যায় কি এনাফ কিনা, তার জন্য আমি আরেকজন লেজেন্ডকে ডেকে নিব যিনি অলরেডি 14 বছর ধরে শুধু কমার্সই পড়াচ্ছেন, কমার্সের অ্যাডমিশন। ভাই আপনি? ও মুশফিক ভাই কিন্তু ঢুকে গেছে। এনার কথাই বলছিলাম, যিনি 14 বছর ধরে কমার্সের অ্যাডমিশন পড়াচ্ছেন, সেই লেজেন্ড কিন্তু আমাদের মুশফিক ভাই। তো মুশফিক ভাই, এই যে ক্লাসগুলা 10টা 15টা, এই 10টা 15টা ক্লাস দেখিয়ে না তাদের জন্য? পরীক্ষা কি তুমি দিবা? না ভাই। তা যারা দেবে ওদের বোঝাই। হ্যাঁ ভাই, শিওর। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা আমাদের কোর্সে কি পরিমাণ ক্লাস আপনাদের থাকবে সেইটা যদি হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখাই, তাহলে আমরা দেখতে পারি যে হচ্ছে ক্লাস সংখ্যার যে ব্যাপারটা। প্রথমত হচ্ছে আমাদের এখানে যে ক্লাস সংখ্যাগুলো দেয়া আছে এইগুলো কিন্তু জাস্ট হচ্ছে দেখাতে হবে, সেজন্য আমরা দেখাচ্ছি। যেমন ধরেন আমরা বলেছি যে মোট ক্লাস হচ্ছে 80টি। ইটস নট লাইক দ্যাট যে আপনি এক্স্যাক্টলি 80টা ক্লাসই পাবেন। আমাদের ক্লাস অলমোস্ট 90+, ইভেন হচ্ছে সেঞ্চুরিও করতে পারে, আপনাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা। তো প্রথমত আমরা যদি খেয়াল করি যে হিসাব বিজ্ঞান, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি হচ্ছে অ্যাকাউন্টিং, 15+ ক্লাস আছে। তো 15+ ক্লাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা 15টা ক্লাসে সীমাবদ্ধ থাকবে না। আপনাদের চাহিদার ভিত্তিতে সলভ ক্লাস, কোয়েশ্চেন মেকিং ক্লাস, এই সব কিছু মিলে এটা অলমোস্ট 18 থেকে 20টার ভিতর চলে যাবে। দেন হচ্ছে আমরা যদি খেয়াল করি হচ্ছে ব্যবস্থাপনা, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা, এইখানেও কিন্তু 10টা ক্লাস দেখানো আছে। তো অ্যাকচুয়ালি এখানে আমাদের 10টা ক্লাস না, আমরা হচ্ছে 10টা ক্লাসের প্রিপারেশন নিলেও এটা অলমোস্ট 13 থেকে 14টা ক্লাসে হচ্ছে কনভার্ট করবে। আর ইনফ্যাক্ট পাশাপাশি তো হচ্ছে আপনাদের সলভ ক্লাস থাকবেই। ওকে, দেন হচ্ছে ফিনান্স অথবা মার্কেটিং, ঠিক আছে? এই দুইটা তো হচ্ছে 10+ ক্লাস। ওকে, তো এই যে 10+ ক্লাস, আপনারা বলতে পারেন যে স্যার এই 10+ ক্লাসে কি আমাদের আসলে কভার হবে? দেখুন, আমি আপনাদের একটা কথা ভালোভাবে বলি যে সত্যি কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বিজনেস ফ্যাকাল্টিতে ইংলিশ হচ্ছে আপনার পাস নিশ্চিত করবে, বাট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং এগুলো হচ্ছে আপনার চান্স নিশ্চিত করবে। এখন আপনি একটা কথা চিন্তা করেন যে চান্স নিশ্চিত করার জন্য যেই সাবজেক্টগুলো আমার বেশি দরকার, যেমন হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, তো স্যার এগুলোর ক্লাসের সংখ্যা এত কম কেন? সত্যি কথা বলতে কি, একজন অভিজ্ঞ কোচ কিন্তু আপনাকে প্রতিটা বলেই 6 মারতে শেখাবে, বুঝতে পেরেছেন? একটা অভিজ্ঞ কোচ কখনোই আপনাকে 6টা বলের মধ্যে 1টা বা 2টা বল দিয়ে 6 মারতে শেখাবে না। ঠিক সেইমভাবে আমরা অভিজ্ঞ ইনস্ট্রাক্টররা আপনাকে একদম কম পড়ায়, একদম জিস্ট পড়ায় হচ্ছে একদম 90% কমন আপনাকে আমরা দেখায় দিব। তো শুধু আলটিমেটলি ওই পাতার পর পাতা পড়ে এক্সট্রা ইনফরমেশন পড়ে ব্রেইনটা হ্যাং করার দরকার নাই। আমরা হচ্ছে আপনাকে ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স এগুলোতে ক্লাসের সংখ্যা কম দিচ্ছি। এর মানে হচ্ছে এই, আমরা যেটা পড়াবো ওটাই আসবে, বুঝতে পেরেছেন? সো আপনার এই যে সময়টা বেঁচে যাবে, এই সময়টা আপনার তুলনামূলক যে টাফ সাবজেক্টগুলো অ্যাকাউন্টিং এবং হচ্ছে ইংরেজি, এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারবেন। সো এই কোশ্চেনটা আমাকে অনেকেই করেছে পার্সোনালি, স্যার আমাদের ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট এইগুলা ক্লাসের সংখ্যা কম কেন? আমাদের উত্তর, আমরা অভিজ্ঞ কোচরা শিখাবো কিভাবে প্রতিটা বলে 6 মারতে হয়। সো আমরা অল্প পড়াই হচ্ছে দেখাই দিব কিভাবে আপনার 90% কমন থাকবে। আর লাস্টলি হচ্ছে
বাংলা। ইনফ্যাক্ট আমরা কমার্সের স্টুডেন্টরা সবচেয়ে বেশি অত্যাচার করি হচ্ছে বাংলার উপর, মানে মাতৃভাষা, জন্মের পর থেকে বাংলা বলি, তো বাংলা আবার কেন শিখতে হবে, তাই না? এই জন্য দেখবেন আমরা সি ইউনিটের স্টুডেন্টরা বাংলাতে যথেষ্ট খারাপ করি। ওকে, সো এই জন্য হচ্ছে আমাদের বাংলাতে পর্যাপ্ত ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। 15টা আসলে এখানে আমাদের দেখানো হচ্ছে, বাট পরবর্তীতে এটা অলমোস্ট 17, 18 বা 20-এও চলে যেতে পারে আপনাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে। অ্যান্ড লাস্টলি যেটা হচ্ছে ইংরেজি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে এফবিএস বা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের হচ্ছে ট্রাম কার্ড। এই ইংরেজিতে আমাদের হচ্ছে অলমোস্ট 20 ক্লাস তো আপনার থাকবেই, পরবর্তীতে দেখা যাবে হচ্ছে আপনার প্রয়োজন বা চাহিদা অনুযায়ী এইটা অলমোস্ট 25 বা 30-তেও কনভার্ট করতে পারে। সো এই যে আমাদের হেডলাইনটা আছে, মোট ক্লাস হচ্ছে 80টি, এইটা দেখে আপনারা কখনোই ভাববেন না যে আমরা 80টা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবো। দেখা যেতে পারে আমাদের ক্লাস 90, 95, ইনফ্যাক্ট সেঞ্চুরির কোঠাও হচ্ছে পূরণ করতে পারে। ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে। সো আজকে হচ্ছে এই স্লাইডটা আমি এখানেই কন্টিনিউ করে লিভ নিচ্ছি। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। মুশফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। সে আসলে তার এই দীর্ঘ বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে সে আসলে জিনিসটাকে এক্সপ্লেন করতে যে আসলে আমাদের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইফেক্টিভলি তোমার ক্লাসগুলো যদি করতে পারো বা আমাদের ডেলিভার হয় তাহলে তোমাদের জন্য ভালো। ওকে, পরবর্তী স্লাইড খুবই ইন্টারেস্টিং একটা স্লাইড। ইট ইজ মানে রোড ম্যাপ ফ্রম অ্যাডমিশন টু দেখো ইউনিভার্সিটি অফ ঢাকা। প্লেনে উঠবা, একবারে প্লেনটা ল্যান্ড করবে কোথায়? ইউনিভার্সিটি অফ ঢাকাতে। সো এই যে ল্যান্ড করার মধ্যবর্তী পর্যায়ে তোমাদের কি কি থাকবে, কি কি নিয়ে আলোচনা হবে, তার এই একটা ছোট মডিউল এখানে কিন্তু আমরা দিয়ে দিছি। সো অ্যাডমিশনের জার্নি শুরু, তুমি এই জিনিসগুলোতে উঠবা, ওঠার পরে তুমি একবারে ইনশাআল্লাহ তোমার গন্তব্যে পৌঁছে যাবে। সো আমরা প্রথমেই দেখছি হচ্ছে লাইভ ক্লাস। সো এটা নিয়ে যদি বুলবুল ভাই বলতেন। যে লাইভ ক্লাস বলতে ইউজুয়ালি দেখা যাচ্ছে, আমি একটা পার্সপেক্টিভে আলোচনা করি, আমরা যখন অফলাইনে ক্লাস করি তখন কি হয় যে আচ্ছা অফলাইনে তুমি একটা ক্লাস যদি মিস দাও, এই ক্লাসটা কিন্তু মেকআপ করার চান্সটা খুবই কম থাকে। যদি সলভ ক্লাস হয় তখন দেখা যায় 6-7টা লেকচার একসাথে সলভ ক্লাস হয়, তখন তুমি জিনিসটাকে কি করবা, হয়তো রিকভার কিছুটা হইলেও করতে পারবা। কিন্তু আমাদের এখানে তোমার একদম টাইম টু টাইম লাইভ ক্লাসগুলো হচ্ছে, এবং এই লাইভ ক্লাসগুলো আর্কাইভ ক্লাস হিসেবে আমাদের ওয়েবসাইটে থাকবে। তার মানে তোমার যদি কোনো কারণে মনে হয় যে আচ্ছা আমি একটা টপিক একটা জায়গায় বুঝি নাই, তাহলে আমি সেই জায়গাটা আবার রিভাইন্ড করে দেখতে পারবো। এইটা কিন্তু সবচেয়ে বড় একটা সুবিধা আমাদের অনলাইন ক্লাসগুলোর ক্ষেত্রে, যে তুমি ক্লাসগুলো যতবার ইচ্ছা ততবার তুমি করতে পারবা। আর আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসে তোমার এক একটা কম্প্যাক্ট পিডিএফ দেওয়া থাকবে, অর্থাৎ লেকচার শিট, যেগুলো থেকেই আলটিমেটলি ঘুরায় ফিরায় দেখবা তোমাদের অ্যাডমিশনে এই কনসেপ্ট থেকেই প্রশ্নগুলো আসবে। সো দ্বিতীয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন এক্সাম। ইভ্যালুয়েশন এক্সাম মানে হচ্ছে, আমি তোমাদের একটা কথা আগেও বলছি, যে তুমি অ্যাডমিশন পরীক্ষা মানে না পড়া যত বেশি বুঝবা বা যত বেশি পারবা, পরীক্ষা দিয়ে তার চেয়ে বেশি কিছু পারবা। কারণ হচ্ছে তুমি যখন পরীক্ষা দিবা তখন তুমি দেখবা তোমার কোন কোন টপিকে ল্যাকিংস আছে, তুমি কোন কোন টপিকগুলো পারতেছো না, সেই টপিকগুলো তুমি যখন পড়বা তখন তোমার এই জিনিসটা রিভাইন্ড হয়ে যাবে। আবার মনে করো আচ্ছা ঠিক আছে আমি এই টপিকটা স্কিপ করছি, এরকম আবার পড়ি। সো তুমি তখন নতুন অনেক কিছু শিখবা, অনেক ভুল প্রশ্নের সলিউশন করতে গিয়ে নতুন কিছু শিখবা। সো তুমি একটা নিজেকে যাচাইমূলক পরীক্ষার মাধ্যমে ক্রস করে নিয়ে তুমি তোমাকে ইফেক্টিভ করে তুলতে পারো। এরপর থাকতেছে তোমাদের উইকলি জুম সেশন, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট। কোনোভাবে ক্ষান্ত হব না। সো জুম সেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি কথা বলা হোক, লাইভ ক্লাসও তুমি আমাকে সরাসরি দেখতে পাচ্ছ, সরাসরি কথা বলতে পারতেছো, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে তুমি পেয়ে যাচ্ছ। এরপর যেটা থাকবে সেইটা, মাহিম এই জিনিসটা কি, ডিসকাশন গ্রুপটা কি ভাই? ডিসকাশন গ্রুপ এবং ডাউট সলভিং নিয়ে যদি প্রশ্ন বলি, দেখো যে দীর্ঘদিন যেহেতু আমরা অফলাইনে যে জিনিসটা হয়, যে ধরো প্রথম 2টা লেকচার বুলবুল ভাই নিয়ে গেল, তারপর আর বুলবুল ভাই দেখায় নেই,
আমি তারপরে দুইটা নিয়ে গেলাম, আমাকে আর তোমরা জীবনেও দেখতে পাচ্ছ না, এই ফেসবুকে বা কালে ভদ্রে দেখা হইলে হইলো, বাট সরাসরি তোমার যে ডিসকাশনটা, সেই ডিসকাশনটা কিন্তু আমার সাথে তুমি করতে পারতেছো না। কেন করতে পারতেছো না? এই সমস্যাটা সমাধানের জন্য তোমার কি দরকার? আমাকে দরকার, কারণ আমার সমস্যা কিন্তু বুলবুল ভাই সলিউশন দিবে না। তো দ্যাটস ওয়াই আমাদের আমাদের আসলে এত প্রদাহ চলছে, এত হাই ভলিউম টিচার, দেখা যেতেছে ক্যামেরা ক্লাসে লোডই নিতে পারছে না। ক্লাসে লোডই নিতে পারতেছে না, ক্যামেরা বারবার বন্ধ হয়ে যেতেছে। হ্যাঁ, তোমাদের আশা করি দেখতে পাচ্ছ। আচ্ছা আমি এই ব্যাপারটা বলি, দেখো একজন বলছে যে সবগুলো ক্লাস লাইভ হবে কিনা, দেখো এই যে প্রত্যেকটা ক্লাসই লাইভ হবে। আচ্ছা দেখো আলাদা জুম সেশন থাকবে, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা জুম সেশন থাকবে। সো তোমাদের এখানে লাইভ ক্লাস হইতেছে, লাইভ ক্লাস আমি মেরে পুরোটা মুছে দিলাম। এটা মনে হয় এসিবির ক্যামেরাটা চেঞ্জ করে ফেলছিল রকি। এটা এসিবির ক্যামেরাটা তাও দেখি বুঝছে সম্ভবত এটাই ভাই এসিবি ক্যামেরা রকি চেঞ্জ করছে, ক্যামেরা হিট হয়ে সার্ভার অন হয়ে গেছে। পোলাবেন কমতেছে, ভয়েস শোনা যাচ্ছে, সবাই একটু আমাদেরকে কমেন্ট করে জানাও তোমাদের ভয়েস শোনা যাচ্ছে কিনা। সো যেহেতু তোমাদের একটা ক্যামেরার, আমাকে একটু সবাই কমেন্ট করে জানাও আমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ কিনা। সো যেহেতু সবাই দেখতে পাচ্ছ, আমি এই স্লাইডটা যেহেতু মাহিম একবার কি রিভাইজ করবো ওদের জন্য, হ্যাঁ একটু যেহেতু সমস্যা ছিল হালকা রিভাইজ করে দিই নাকি। দেখো আমরা একটা মডিউল ক্রিয়েট করছি, যে মডিউলগুলো এইগুলা, এখন এই মডিউলগুলোর মাধ্যমে তুমি অ্যাডমিশনের প্লেনে চড়বা, ল্যান্ড করবা কোথায়? ইউনিভার্সিটি অফ ঢাকা গিয়ে। সো প্রথম 3টা মডিউল কিন্তু আমাদের বুলবুল ভাই তোমাদের সাথে খুব সুন্দরভাবে শর্টলি আবার পুনরায় উপস্থাপন করবে। ওকে, ব্যাপারে সো প্রথম মডিউলটা কি? লাইভ ক্লাস, উইচ ইজ মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ গাইস। কারণ আমরা যখন অফলাইনে ক্লাস করি তখন কি হয় যে অফলাইনে আমি একটা ক্লাস যদি স্কিপ করে ফেলি বা একটা লেকচার মিস করে ফেলি, সেটা কিন্তু আমি কোনোভাবেই আর সুযোগ হবে না বা আমি আর দেখবো না।
কিন্তু অনলাইনে তুমি কি পাচ্ছ, আমাদের লাইভ ক্লাসগুলো থেকে যাচ্ছে, তুমি এই লাইভ ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে আর্কাইভে থাকবে, তুমি যখন ইচ্ছা তখন একটা টপিক বুঝতে সমস্যা হয় নাই, তুমি একটা জরুরি কাজে ব্যস্ত ছিলা, তুমি যখন ইচ্ছা তখন এই লাইভ ক্লাসগুলো তুমি দেখে ফেলতে পারবা, আর সাথে তো পিডিএফ থাকবেই। সেকেন্ড হচ্ছে ইভ্যালুয়েশন এক্সাম। ইভ্যালুয়েশন এক্সাম কি, তোমাকে যাচাই করার জন্য পরীক্ষা, তুমি তোমার প্রস্তুতি সঠিক হচ্ছে কিনা, কোন টপিক বাদ যাচ্ছে কিনা, কোন টপিক থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেছে, তুমি সবগুলো নিজেকে যাচাই করতে পারবা এই ইভ্যালুয়েশন এক্সামের মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে উইকলি জুম সেশন। তোমার যেহেতু লাইভ ক্লাস হচ্ছে, সরাসরি ইন্টারাকশন করা সম্ভব না, তাহলে তুমি যখন এই জুম সেশন হবে তখন তুমি সরাসরি কথা বলে তোমার যাবতীয় সমস্ত সমস্যা যে কোনো বিষয় আমাদের সাথে ইজিলি তুমি কিন্তু সলিউশন করতে পারতেছো। এখন মাহিম, প্রশ্ন হচ্ছে ডিসকাশন গ্রুপটা কি? ডিসকাশন গ্রুপ হচ্ছে তোমাদের যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো তোমরা ডিসকাশন গ্রুপে পোস্ট করবে, তোমার যেই টিচার যেই ক্লাসটা নিছেন সেই ক্লাসের সমস্যা তিনি সলভ করে দেবেন। তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, ওএমআর বুক, প্র্যাকটিস বুক। আমাদের এখানে 3টা বুক দেখতে পাচ্ছ, এই 3টা বুক হচ্ছে, একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পেয়ে যাবা। সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস বুক এবং একটা ওএমআর বুক। এই প্র্যাকটিস বুক দিয়ে এই ওএমআর বুকে তোমরা কিন্তু প্র্যাকটিসগুলো করে ফেলতে পারবা। তারপর হচ্ছে ডিউ স্ট্যান্ডার্ড মাল্টি এক্সাম। দেখো তুমি স্বপ্ন কোথায়, ল্যান্ড করবা ঢাকা ইউনিভার্সিটিতে। এখন আমি প্রশ্ন তোমাকে পড়াচ্ছি রাজশাহী, প্রশ্ন পড়াচ্ছি সিইউ এর, প্রশ্ন পড়াচ্ছি জেইউ এর, তাহলে কিন্তু হবে না। আমার এক্সাম কিন্তু ডিউ স্ট্যান্ডার্ডই হতে হবে, কারণ এক এক জায়গায় এক একভাবে প্রশ্ন হয়। সো সেই প্রশ্নগুলো মেনটেন করতে গেলে আমাকে অবশ্যই ডিউ এর সিস্টেমে আগাইতে হবে, যেহেতু আমি ডিউতেই আসতে চাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের টিচার্স প্যানেল। আমি দেখে নিব তোমাদের হাবিব ভাইকে তোমাদের সামনে এই টিচার্স প্যানেল নিয়ে ইন্ট্রোডিউস করতে। সুপার, অনেক কথাবার্তা বলছে তোমাদের বুলবুল ভাইয়া, মাহিম ভাইয়া সহ সবাই। আরেকবার আসছি তোমাদের হাবিব ভাইয়া তোমাদের সামনে। ওকে, আমরা কেন সেরা, আমরা কেন হচ্ছে এত অল্প সময়ের মধ্যে মাত্র 1 বছরের ব্যবধানে প্রত্যেকটা স্টুডেন্টের মন জয় করতে সক্ষম হয়েছি, কেন আমরা প্রত্যেকটা স্টুডেন্টের অন্তরে অন্তরে পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি, যারা এত বছর মার্কেটের থেকেও যাদেরকে এখন অনেকেই চিনে না, অনেকে ভালো হিসেবে জানে না, বাট আমরা 1 বছরে সেটা করতে সক্ষম হয়েছি। তার পিছনে অন্যতম যে কারণটা সেটা হচ্ছে আমাদের যে রিনাউন্ড যে টিচার্স প্যানেল। কি রে মেহমান, কি হইলো আবার ভাই? এগুলো তো সব সময় শুনি। ওকে, একটু ভিন্ন কিছু এখন কি শুনবো তাহলে? ওকে, দেখা যাক আমাদের বাংলা কে আছে, বাংলা কিংবদন্তি হিসেবে কে আছে? বাংলায় তোমাদের বাংলা তানভীর ভাই আছে, যিনি সমগ্র বাংলাদেশে পরিচিত, সাথে কিন্তু আমি থাকছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি। আমাদের তানভীর ভাইয়া, হ্যাঁ, তানভীর ভাইয়া হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা চলাকালীন একটা আমাদের লাইভ ছিল, লাইভ ক্লাস নিচ্ছিল তোমাদের কোয়েশ্চেন সলভ করে দেওয়ার জন্য। সেখানে 53,000 স্টুডেন্ট একসাথে আমাদের ক্লাসটা করছে, তানভীর ভাইয়ার এই ক্লাসটা, যেটা বাংলাদেশে আর কারো এই রেকর্ড নাই। আমার মনে হয় না এটা অদূর ভবিষ্যতেও এটা এই রেকর্ড ভাঙতে পারবে বলে আমার মনে হয় না। মাহিম, কেউ ভাঙতে পারবে না। তো ভাইয়া, বাংলা সাবজেক্ট আমি কথা বলি, আপনি এখন জান। সো এই যে বাংলা সাবজেক্ট, দেখো বাংলা নিয়ে আমরা অনেক কিছুই আলোচনা করি। বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, বাংলা নিয়ে আলোচনা করতে করতে আমরা হচ্ছে সারাদিন করব, তারপরেও আমরা পরীক্ষায় গিয়ে বাংলা ভুল করব, তারপরে কি করব, পরীক্ষায় গিয়ে বাংলা ভুল করব। সো এই বাংলাটা আমাদের আরো ভালোভাবে পড়া উচিত। সো আমরা দুইজন মিলে চেষ্টা করব। এত বড় তো দরকার নাই, তোমাকে সবাই জানে, সবাই চিনে, তোমাকে সবাই, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছে চিনে না এমন কেউ বাংলা নাই। নিয়ে এত সময়, বাংলায় তো এত সময় নেওয়া যাবে না, এত সময় নেই আসলে। হইছে, যথেষ্ট বাংলায় ছেলেপেলে যেভাবে ওরা এমনি পারে, এমনি পারে। ইংলিশ আমরা সম্ভবত দেখি, ইংলিশ ঠিক কে আছে, আছে, কারা আছে, কাদের ক্লাস তোমরা করতে যাচ্ছ, সেই কিংবদন্তিদের আমরা একটু দেখে নেই। ওয়াও। সো আমরা আসলে ইংরেজি বিভাগ দেখতেছো, আমি তোমাদের তারেক ভাইয়ার সাথে আমাদের রয়েছে মানিক ভাইয়া, দুর্দান্ত পড়িয়ে থাকে, যেটা আমরা পাওয়ার প্লে প্রোগ্রামে আমরা দেখেছি খুব অল্প সময়ের মধ্যে। আমরা যদিও এবার তো অনেক সময় পাচ্ছি, পাওয়ার প্লেতে যা দেখেছো সেইটার মানে কিঞ্চিত দেখেছো, আমাদের সক্ষমতা সম্পর্কে সেটা খুবই অল্প কিছু দেখেছো, কারণ সুযোগ পাওয়া হয় নাই আসলে। ঠিক আছে, এবার আসলে দেখবা আমাদের আসলে মূল যে ক্যারিশমা যদি বলতে চাও সেটা। এবং যখন তুমি যে আসলে ইংরেজি পরীক্ষায় যেখানে হলের অন্যান্য শিক্ষার্থীরা বা তোমার ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা বা মিশন এফবিএস এর বাইরে যারা পড়তেছে সেই সমস্ত শিক্ষার্থীদের কাছে ইংরেজি এক ধরনের যে ভীতি থাকবে, আশা করি মিশন এফবিএস 1.0 যারা আছো ইংরেজি ভীতি থাকবে না। 4 ক্লাস পরেই তোমরা সেই জায়গাটা আসলে বুঝতে পারবা, নিজেদের শক্তিমত্তার জায়গাটা বুঝবা। অনেক ভালো পড়ান, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। না, এরা অবশ্যই এরা সবাই আমরা জানে এবার ভাই। কাজ করব। কিন্তু ভাই অ্যাকাউন্টিং কে পড়াবে, এদের মূল বিষয় অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর জন্য দেখি, বুঝছেন, অ্যাকাউন্টিংটা দেখা উচিত না ভাই আমাদের? না, অবশ্যই অবশ্যই পড়াবে না পড়াবে
এটা তোমার বলা লাগবে না, অলরেডি এটা গেস করে ফেলছে যে কে আসছে যাচ্ছে অ্যাকাউন্টিং এ। ভাই, তাহলে আপনি বলেন, তুমি একটু আগাও। হ্যাঁ, তোমাকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। তাহলে কে আসতেছে, কে অ্যাকাউন্টিং ক্লাস নিবে তোমাদের এই যাত্রাটাকে সহজ করে দেওয়ার জন্য? তোমরা সবাই জানো যারা সিইউতে আছো, তোমাদের একটা প্রাইম একটা সাবজেক্ট, একটা ইম্পর্টেন্ট একটা ওকে, অনেকে হয়তো আমার ক্লাসটা ভালো মতো শুনতে পাচ্ছ না, আমি একটু কাছাকাছি নিয়ে আসি। ওকে, সো তোমরা যারা অ্যাকাউন্টিং এর ভয়ে আছো, মিশন FBS এ এই অ্যাকাউন্টিং জার্নিটাকে ইজি করার জন্য, স্মুথ করার জন্য আমি একা নই, আমার সাথে আছে তোমাদের স্মুথের কথা কি হইতেছে? কোন স্মুথ? কিসের স্মুথ? কম্প্যাক্ট ক্লাস হবে দুজনের, তোমাদের হাবিব ভাইয়া এবং বুলবুল ভাইয়ার একটা সাজানো গুছানো কম্প্যাক্ট। কিসের স্মুথ? হারায় ফেলাম আমরা। তোমাদের একটু আশ্বস্ত করতে পারি, তোমাদের তো কোনো ক্যালকুলেটর এখানে ইউজ করতে তোমরা পারো না। তোমরা যারা এসিপি পাওয়ার প্লেতে ছিলা, তোমরা জানো ক্যালকুলেশন করার আগে তোমাদের হাবিব ভাইয়ার ক্যালকুলেশন হয়ে যাইতো, এটা অন্তত তোমরা বুঝতে পেরেছো। সো সেইটা হাবিব ভাইয়া যেভাবে ক্যালকুলেশনটা ইজিয়েস্ট ওয়েতে করে, সেই জিনিসটা তোমাদেরকে শেখাই দিব, যেন 12টার 12টা MCQ তোমরা রাইট করে আসতে পারো। ক্যালকুলেশনের জন্য যেন তোমাদের টাইম ওয়েস্ট না হয়, যেন অ্যান্সার না করে আসতে হয় এমন যেন না হয়, সেই জিনিসটাই কিন্তু আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। আর বেসিকের সমস্যা কি? কোন বেসিক থেকে অ্যাডভান্স পারবা না, অ্যাডমিশন নিয়ে চিন্তিত, যুক্ত হয়ে যায় আমাদের সাথে। তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য বুলবুল ভাইয়ের স্পেশাল কম্প্যাক্ট ক্লাস তো আছেই। জিনিসটা স্ট্রং করো, এবং ইউনিভার্সিটি যে বেসিক ছাড়া হয় না, এটা স্টুডেন্টরা ভালো মতোই জানে। এটাই, এখন আপনি একটু যান, কইছে আমি চলে যাব, আপনি চলে যান ভাই, অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার শেষ। সবাই জানে অ্যাকাউন্টিং কিভাবে ক্লাস নেওয়া হবে, হ্যাঁ সবাই জানে, সবাই জানে। কিন্তু এতক্ষণ পর্যন্ত কেউ কি পিএইচডি এর কথা বলছে? না, পিএইচডি এর কথা এই যে ম্যানেজমেন্টে হবে আমাদের সম্মিলিত প্রচেষ্টায়, একই সাথে হয়ে যাবে পিএইচডি। শেষ শেষ, এক কথাই শেষ। অ্যাকাউন্টিং দে হবে না। হ্যাঁ, আমি তোমার আপুদের সাথে একমত। আপু, আমি কিন্তু ম্যানেজমেন্টে আছি, আমি কিন্তু আপনার সাথে ম্যানেজমেন্টে আছি। আমার অ্যাকাউন্টিং বাদেও ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, শুধু অ্যাকাউন্টিং ইম্পর্টেন্ট না, ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট আপু। অবশ্যই, কারণ নাম্বার তোলার জায়গায় তো ম্যানেজমেন্ট, এটা তো অপশনাল সাবজেক্ট না। কিন্তু এরপরে অপশনাল সাবজেক্টের জন্য আমি কি চলে যাব? তা আপনাকে আর কি রাখবে, আপনার কথা সবাই জানে। হইলো, এই যে এখন আমাদের ফাইন্যান্সের জন্য দেখা যাক কে কে আসে। কি দরকার ছিল এসবের? আর এসবের আবার কি দরকার ছিল? আর থাক থাক, আমাদের কাছে আছে শুধু হাবিব ভাইয়া না, হাবিব ভাইয়া সম্পর্কে ইতিমধ্যে তোমরা সব জানো। আরেক কিংবদন্তি, আরেক মাস্টার মাইন্ড আমাদের আছে ফাইন্যান্স নিয়ে। 13-14 বছরের, এক যুগেরও অধিক সময় ধরে যিনি তোমাদেরকে প্রস্তুত করিয়ে দিয়ে আসছে, এবং যার অসংখ্য শিক্ষার্থী এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, নান আদার দেন আওয়ার মুশফিক ভাইয়া। ভাইয়া প্লিজ। সত্যি কথা বলতে, আমি যে 13-14 বছর ধরে পড়াচ্ছি, এগুলা কি ইউনিভার্সিটি পরীক্ষায় আসবে? এই কথাগুলো এত বারবার বলার কি আছে? এক্সপেরিয়েন্স পরীক্ষায় আসবে না, সো এইগুলোর সময়টা অতটা গুরুত্বপূর্ণ না। সো অ্যাজ এ হচ্ছে ফিনান্সের ইনস্ট্রাক্টর হিসেবে আমি আর আপনাদের হাবিব স্যার হচ্ছে কোলাবোরেশন করে হচ্ছে এই ফিনান্স ক্লাসটা কন্টিনিউ করব। তুমি কি মার্কেটিং পারো? আমি ভাই মাফসায় দোয়া হচ্ছে ভাই, যাও তোমাদের অফলাইন কিং যখন ওই যে হয় না যে বনের বাঘ যখন আর শহরে আসে, না কি একটা কথা আছে, সেই যে সংযোজন, এবং সাথে আমাকে তো তোমরা চিনো আমি কেমনে পড়াই, সেটা তো আর তোমাদের বলার দরকার নাই। সো মার্কেটিং সাবজেক্ট তো অনেক সহজ, সবাই বলে ম্যাম পড়ালে ক্লাসগুলো অনেক সহজ হয়, এটার অভিজ্ঞতা আপনাদের আগে থেকেই আছে। অ্যাডমিশনেও হচ্ছে আপনারা ম্যামকে পাবেন, বেশি সংখ্যক ক্লাস আপনাদের ম্যামই নিবে। ম্যাম যখন একটু টায়ার্ড হয়ে যাবে তখন হয়তো 2-1টা ক্লাস আমি নিয়ে দিব। না এই যে উনি কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, এটা বারবার কেন বলতেছি, কারণ দেখো আমাদের কিন্তু ম্যানেজমেন্ট সহজ হইলেও এই যে এক্সপিরিয়েন্সের সংযোজনে আমরা 10টার মধ্যে কমপ্লিট করতে পারতেছি। কেন? 10টা ক্লাস যতটুকু দরকার ততটুকুই আমাদের আয়োজন, রাইট? সো এত কথা বলার দরকার নেই ক্লাস কেমন হবে। স্নেহা ম্যামের সংযোজন আর মুশফিক ভাইয়ের সংযোজন। স্নেহা ম্যাম আপনাদের কাছে পরীক্ষা দিয়েছে, আমি এখনো পরীক্ষা দেইনি, সো আমাকে পরীক্ষা দেওয়ার একটু সুযোগ করে দেন। উনি গোল্ডেন এ প্লাস নিয়ে পাস করবে ফর শিওর ইনশাআল্লাহ। আপনাদের সাথে অনেক ভালো কিছু হতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মনে হয় এখন মানে একটা বড় ধরনের একটা কি বলে ধামাকা দেখতে যাচ্ছি, তো সেটার জন্য আমাদের স্টেজটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিব? হ্যাঁ, স্টেজটা একটু ছেড়ে দিচ্ছি, দেখি কে আসবে। 3, 2, 1, 0 অ্যাকশন। সেই আরে ভাই, এত সব কিছু তো বুঝলাম, কিন্তু আমার পোলা মায়ের যে ভর্তি করামু, আমার কি কি ক্লাস থাকবো এটা তো জানতে হইব না। যদি ক্লাস কি হইব, কে ক্লাস লইব না লইব, কখন ক্লাস হইব,
কোন সময় ক্লাস হইব এটা না জানি না বললাম আর ভর্তি করলে হইব এই জায়গায়। সো এই যে আপনাকে রুটিন, এটা কি রুটিন নাকি কি বুঝি না তো, এই কি লেখা হাবিজাবি এগুলো কি লেখা এগুলা? আচ্ছা আমি তো বুড়া বয়সে বাবা বুঝি না, বাবা তুই কিছু বুঝাই দিবা। দাদা এগুলা ইংলিশ, ইংলিশ সব ইংলিশ। আমার বললাম এক ইংলিশ বুঝবো বুঝবো, তারেক স্যার আছে, মানিক স্যার আছে, ইংলিশ বুঝবো না মানে কই যাইবো তারা? ইংলিশ অবশ্যই বুঝবো। সো ইংলিশ যদি বুঝতে অসুবিধা হয় সমস্যা নাই, প্রথম ক্লাস বাংলা বুঝাবে তানভীর স্যার, দ্বিতীয় ক্লাস ইংলিশ বুঝাবে তারেক স্যার। কবে থেকে? প্রথম ক্লাস হচ্ছে আগামী 10ই সেপ্টেম্বর থেকে, যে ক্লাসটা শুরু করছে তোমাদের বাংলা বাস তানভীর স্যার, এবং আগামী 11 সেপ্টেম্বর 2025 এই ইংলিশ বোঝাতে তারেক স্যার আসে। সেই ইংলিশ শুধু তোমার মিশন FBS এর পোলাপান বুঝবে না, বুঝবে আমাদের এই চাচাও, ঠিক আছে? তো বাকি রুটিনটা আমরা দেখি। রুটিনের মাঝে একটা ঝামেলা হইতে পারে, সেই ঝামেলাটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজড যে ভাই 12 তারিখে ক্লাস বুঝলাম, 13 তারিখেও ক্লাস, আবার 13 তারিখেও ক্লাস, এই দুটো এক কেন? চাচা কিন্তু এই দুটো ধরতে পারে না। এই দুটো বাবা কেমনে হইব বাবা? এই দুটো কেমনে হবে? দেখো আমাদের ক্লাস টাইম দেওয়া হচ্ছে 7টায়, তাই না? ক্লাস টাইম কয়টায়? ক্লাস টাইম হচ্ছে 7টায়। সো এখন এইটাও যদি 7টায় হয়, এইটাও যদি 7টায় হয়, ঝামেলা না? ঝামেলা তো। বললাম তো কিছু পারবো না বাবা, দুইটা 7টে হইলে কোনটা করব? ফাইন্যান্স মার্কেটিং কোনটা করব আমার বললাম? এর জন্য সলিউশন হচ্ছে, যেই দিন হচ্ছে তোমার এইরকম দুইটা ক্লাস থাকবে, ফাইন্যান্স আর মার্কেটিং, তোমাদের তো যে কোনো একটা দাগাইতে হবে, তাই না? তোমরা তো দুইটাই একসাথে দাগাইতে পারবে না, হয় ফাইন্যান্স না হলে মার্কেটিং। সো তোমাদের ফাইন্যান্স ক্লাসটা হবে দুপুর 3টা 30 কয়টায়? দুপুর 3টা 30 আর এই মার্কেটিং ক্লাসটা কিন্তু হবে সন্ধ্যা 7টায়। কয়টায়? সন্ধ্যা 7টায়। কাজেই ডে একদিনে যেহেতু দুইটা করে ক্লাস থাকে, সেগুলো কিন্তু এইভাবে ডিসক্রাইব হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। সো এই ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো যখন হবে তারপরে তো অবশ্যই এক্সাম দরকার। কি দরকার? এক্সাম দরকার। এক্সাম কবে? এক্সাম হবে তোমাদের, এই যে গ্র্যান্ড এক্সাম হবে আগামী 18 সেপ্টেম্বরে। 18 সেপ্টেম্বরে গ্র্যান্ড এক্সাম হবে, সেদিন কিন্তু কোনো ক্লাস থাকবে না। ওকে? আমার পোলা বাংলা পড়ে না, মাহিম ভাই ক্লাস কবে বাবা? মাহিম ভাইয়ের ক্লাস হচ্ছে আগামী 14 সেপ্টেম্বর, সেটা হচ্ছে বাংলা নিব আমি, তোমাদের মাহিম ভাই। বাবা এবং অনেক ঢং করে ফেলছে এবার। এবার দেখো, আমরা রিয়াল আমাদের অ্যাকাউন্টিং বুলবুল ভাই ক্লাস নিতে আইসা পড়বে ঠিক 16 তারিখ, একদম সন্ধ্যা 7টায় অ্যাকাউন্টিং কমপ্লিট ক্লাস। ওকে, ভয় পাইছো? না ভয় পাইনি। গুড। তারপর দেখেন আমাদের হচ্ছে বাকি রুটিনটা এইভাবে চলবে। আগামী 19 তারিখে আবার তারেক স্যার আমাদের মাঝে ফিরে আসবেন, তাকে আমরা প্রথমে বিরতি দিলেও পরবর্তীতে আসবো। সো অনেকে ভাবতে পারো যে এই যে ইংলিশ ক্লাসটা হচ্ছে তারেক স্যারও নিচ্ছে, বুঝলাম, কিন্তু তারেক স্যার কী পড়াবে? ক খ গ না ABCD? সো এইটা সংযোজন করে তোমরা যারা SCPর মিশন FBS এ ভর্তি হবা, তাদের জন্য কিন্তু আমরা ফাইনাল রুটিন তোদের মিশন FBS 1.0 গ্রুপে দিয়ে দেবো। সবার জন্য তো আর সব কিছু দেওয়া যায় না রে বাবা। আগের ক্লাসে আমরা দেখিয়েছি আমাদের টপিক কী কী থাকবে, এই ক্লাসে আমরা দেখিয়েছি রুটিন কী কী থাকবে। কিন্তু এখন এটা তো সবাই দেখলা, তারা যদি আমাদের এই অনুযায়ী পড়াশোনা করে, তাহলে কম্বিনেশনটা হবে শুধুমাত্র প্রাইভেট গ্রুপে। প্রাইভেট গ্রুপে আসতে হবে। প্রাইভেট গ্রুপে কারা পড়াবে? যেই টিচার প্যানেল দেখলা সবাই নিবে। এখানে ক্লাস আছে, এই যে মুশফিক স্যার প্রায় 14 বছর ধরে পড়াচ্ছেন, তারেক ভাইয়া প্রায় 12 বছর ধরে পড়াচ্ছেন, 12+ অভিজ্ঞতা তার। স্নেহা ম্যাম পড়াচ্ছেন, তোমাদের PhD করাই দিবে। আবার আমি আসছি, বুলবুল ভাই আসে, স্নেহা স্যার আসে, তারপর দেখো আবার তারেক স্যার আসে। সো তারেক স্যার আসার পরে আমাদের আবার কিন্তু গ্র্যান্ড এক্সাম হবে। তো তোমাদেরকে বলে দিই, এই গ্র্যান্ড এক্সাম হবে প্রতি বৃহস্পতিবারে। কবে? প্রতি বৃহস্পতিবারে তোমাদের গ্র্যান্ড এক্সাম থাকবে। যে অনেকে বলে না যে বৃহস্পতিবার করে তোমাদের হচ্ছে ছুটি হয়ে যায়। সো বৃহস্পতিবার করে তোমাদের হাফ বেলা, শুক্রবার করে ছুটি। আমরা শুক্রবার করে রাখছি ক্লাস, কিন্তু তোমাদের বৃহস্পতিবারে যাতে ছুটি থাকে। হ্যাঁ, আর এই যে ধরো গ্র্যান্ড এক্সামটা কেমন হবে? ইংরেজি তারেক স্যার কী পড়াইছে, স্নেহা ম্যাম কী পড়াইছে, মুশফিক স্যার কী পড়াইছে, মাহিম স্যার কী পড়াইছে, বুলবুল স্যার কী পড়াইছে, আবার স্নেহা ম্যাম কী পড়াইছে, তারেক স্যার কী পড়াইছে, সবগুলা কম্প্যাক্ট মিল হবে তোমার গ্র্যান্ড এক্সাম। শুধুমাত্র যে আগের দিন তারেক ভাই যেটা পড়াইছে সেটাই এক্সাম হবে, স্নেহা ম্যাম যেটা পড়াইছে সেটাই এক্সাম হবে, এমন কিন্তু না। পুরো সপ্তাহ জুড়ে তোমাদের কিন্তু গ্র্যান্ড এক্সামটা হয়ে যাবে। হ্যাঁ, ওকে। সো নেক্সটে আমরা যাই। নেক্সটে দেখো আমাদের হাবিব স্যারের কিন্তু আবার অ্যাকাউন্টিং ক্লাস আছে 26 তারিখে। তারপরে হাবিব স্যারের আবার ফাইন্যান্স ক্লাস আছে 27 তারিখ। তাহলে দেখো এখানে 27 তারিখ দুইটা ক্লাস, তার মানে এইটা হবে দুপুর 3টায়, আর পরেরটাই কখন হবে? তোমার সন্ধ্যা 7টায়। সো আবার 28 তারিখে বাংলা, 29 তারিখে ম্যানেজমেন্ট স্নেহা ম্যামের, 30 তারিখে অ্যাকাউন্টিং। পরের স্লাইডে দেখো, পরের স্লাইডে যদি দেয়
30-এর পরে 4 তারিখ, সো মাঝখানে 3 দিন কি করবা? মাঝখানে 3 দিন তোমাদের পূজার ছুটি। ছুটিও তো দিতে হবে রে বাবা, নাহলে পূজা করবা না। হইব সবসময় পড়াশোনা করলে তো ঝামেলা। সব পূজার ছুটি 3 দিন, তারপরে আবার ম্যানেজমেন্ট বুলবুল স্যারকে দিয়ে তোমার শুরু হবে। এভাবে আমি থাকছি, ইংলিশে তারেক স্যার থাকছে, অ্যাকাউন্টিংয়ে বুলবুল স্যার থাকছে, ইংলিশে মানিক স্যার থাকছে, গ্র্যান্ড এক্সাম হবে তোমাদের একটা, তারপরে আবার অ্যাকাউন্টিংয়ে হাবিব স্যার এবং ফাইন্যান্সে হাবিব স্যার। সো সেমভাবে চলবে এইভাবে পূজার পরে এই রুটিনটা। তারপরে তোমাদের বাংলায় দেখবা হচ্ছে তানভীর স্যারকে আসতে 12 তারিখে, তারপর স্নেহা ম্যামকে দেখবা, আবার তারেক স্যারকে দেখবা, বুলবুল স্যারকে দেখবা, আবার আমাকে দেখবা, তারপর গ্র্যান্ড এক্সাম। এখন দেখো যে এত ইংলিশ কেন ভাই, পোলাপান কিন্তু ইংলিশে কট খায়, আর এই জন্যই 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তারেক ভাই তোমাদের ইংলিশ পড়াবে। ঠিক আছে, শেষ সলিউশন এক বাক্যে শেষ। ইংলিশে কট খাচ্ছি, সলিউশন কি? তারেক ভাই কত বছর? 12 বছর। 12 বছরের জিনিস তোমাকে 12 মার্ক তুলতে ইনশাল্লাহ সহায়তা করবে। 12তে 12 পাইতে হলে 12 বছরের অভিজ্ঞতাই লাগবে। হ্যাঁ, এটা 3-4 দিনের অভিজ্ঞতা দিয়ে হবে না, বা 3-4 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি তুলতে পারবো না। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ক্লাস রুটিন থাকছে। সো ক্লাস রুটিনের পরবর্তী অংশে দেখো তোমাদের এখানে কি আছে। এখানে হচ্ছে কোর্স ফি, এখন কিন্তু 3000 টাকাকে কেটে দিয়েছি, দিয়ে 2600 টাকা আছে। এখানে একটা কথা আছে, টিল 10 সেপ্টেম্বর, তার মানে 10 সেপ্টেম্বর পর্যন্ত 2600 টাকায় তুমি এনরোল করতে পারবা। পরবর্তীতে এটা 3000ও হইতে পারে, তার মানে তোমার 11 সেপ্টেম্বর থেকে এই 2600 টাকার অফারটা আর থাকবে না। তখন এই যে এটা ক্রস হয়ে যাবে, তখন এইটা টিক চিহ্ন, এটা টিক চিহ্ন হয়ে যাবে। সো এ তো লুফে নিতে হবে না এই অফারটা আমাদেরকে। তাই তোমরা যারা যারা দেখতেছো, তারা যারা এনরোল করেছো তা তো আলহামদুলিল্লাহ, যারা করো নাই তাদের বন্ধুদের কিন্তু এই ডিসকাউন্টের ব্যাপারে জানায় দাও যে 10 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হইলে ডিসকাউন্ট আছে, আর 10 সেপ্টেম্বর শেষ করলেই তার ডিসকাউন্টটা শেষ। এই যে 500 প্লাস শিক্ষার্থী কিন্তু অলরেডি 2600 টাকায় জিতে গেছে, বুঝছো? তার কিন্তু 400 টাকা সেভ হয়েছে। এই 400 টাকা দিয়ে সে এখন বিরিয়ানি খাইতে পারবে, পিৎজা খাইতে পারবে। 500 জন খাইতে পারলে তুমি কেন খাইতে পারবে না? তো তুমি টাকাটা সেভ করো, তোমার বাবা মা থেকে 3000 টাকাও নিতে পারো, দেখাইতে পারো, দেখাই পরে 400 টাকা সেভ করতে নিজের কাছে রেখে দিলা, ঘুরতে গেলা কোর্সে, আর কিছু বলো না। হ্যাঁ, কিছু জিনিস নিজেরাই। 500 জন শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে, তাহলে তুমি কেন দেরিতে থাকবা? একজন বলছে মানিক ভাই কই, মানিক ভাই কই, সেটা মানিক ভাইকে আমি দেখাচ্ছি। মানিক ভাই কই? এই তো মানিক ভাই। সবাই প্রত্যেকটাতেই সবাই আছে। ওরা স্মার্ট বেশি, ওরা অলরেডি স্ক্রিনশট নিয়ে ফেলছে প্রত্যেকটা ক্লাসে, বুঝছো? সো আমি এই হচ্ছে আমাদের লিংক, এনরোল, এই লিংকে এনরোল করতে পারবা। আর তাছাড়াও তোমরা হচ্ছে যারা যারা আজকে ক্লাস দেখছো, ক্লাসের ক্যাপশনে দেখবা যে এনরোল লিংক আছে, ক্লাসের কমেন্টে এনরোল লিংক আছে। সো এই হচ্ছে তোমাদের সাথে যাত্রা এই পর্যন্তই। আমার সাথে আরও অনেকে যুক্ত হয়ে গেছে, তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ। সো আমরা আমাদের পুরো প্যানেল তোমাদের সাথে আছি। এখানে যদি আমি ইন্ডিভিজুয়ালি দিতে চাই, স্নেহা ডিও, তারেক ভাই ডিও, বুলবুল ভাই ডিও, হাবিব ভাই ডিও, মুশফিক ভাই ডিও, আমি ডিও। কি হয়ে গেল? সবাই ডিউময়। অন্যান্য জায়গায় দেখবা যে এক ক্লাস নিচে বিইউপি, একজন নিচে কুতুবপুর ডিগ্রি কলেজ, আরেকজন নিচে মহসিনপুর ডিগ্রি কলেজ, আরেকজন নিচে দেখো যে একজন ঢাকা কলেজ। আমি কলেজকে ছোট করতেছি না, বাট যেই স্বপ্নটা যারা পূরণ করছে তুমি তো তাদের কাছেই যাবা, তাই না? সো এখানে যত শিক্ষার্থী আছে, সেই শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করতে এক ঝাঁক ঢাবিয়ান প্যানেল, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মে ঢাবিয়ান প্যানেল পড়ায় না। এখন এই ঢাবিয়ান প্যানেলের সাথে তোমার প্রস্তুতিকে আরও গাঢ় করতে 53,000 লাইভ করা সেই স্যারকেও আমরা কিন্তু অলরেডি ইনক্লুড করছি, যাতে তোমার প্রস্তুতি হয় 100-তে 100। সো আমি তারেক ভাইকে বলবো যে আমাদের যে শিক্ষার্থী, তাদের উদ্দেশ্য যদি ভাই কিছু বলতেন। শেষ কিছু না, উদ্দেশ্য অনেক, আমরা আসলে অনেক কথা বলে ফেলেছি। এখন আমাদের ওরা যেমন পরীক্ষা দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিবে, এবং আমরাও এক ধরনের পরীক্ষার সম্মুখীন। এইটা হচ্ছে ব্যাপার। ক্লাসে আসো, যারা বন্ধুরা তোমাদের বা তোমাদের ব্যাচমেট, কলেজমেট যাই বলো না কেন, অর্থাৎ 2025-এর এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সাথে যেভাবে জড়িত, লিনিয়াস কানেক্টেড যারা আছে, সবাইকে এই ক্লাসে এনরোল করার জন্য আসলে তোমাদেরকে স্বপ্রণোদিত হয়ে বলা উচিত। এবং সক্রেটিস যখন প্রথম স্কুলে এনেছিল লাইসিয়াম, এই লাইসিয়ামে কিন্তু শিক্ষার্থীরা এনেছিল, এই ভিড়টা করেছিল সবাই
এখানে জ্ঞানের আলোচনা হচ্ছে এই বলে সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং তরুণরা কিভাবে সক্রেটিসকে গ্রহণ করেছিল আমরা সেই জায়গাটা থেকে অনুপ্রাণিত হয়ে মিশন এফবিএসকেও আগামী এবছর এবং আগামী 2 সেশনের মধ্যে আমরা দেশের সবথেকে বৃহৎ প্ল্যাটফর্মে আমরা পৌঁছে যাব, এটা আমরা এই আশাবাদ ব্যক্ত করি, যেটা একটা মহিরুহের মতো পরিণত হবে। যে মহিরুহের কাছে যেভাবে বিভিন্ন গুল্ম লতাপাতা আশ্রয় নিয়ে থাকে, মিশন এফবিএসেও ঠিক একইভাবে আশ্রয় নেবে দেশের হাজার হাজার কমার্সের শিক্ষার্থীরা এবং সেই আশাবাদ, সেই স্বপ্ন অনুসারেই আমরা আসলে এগিয়ে যাচ্ছি প্রতিদিন এবং দারুণভাবে দারুণ সব ফিচার নিয়ে আমাদের সব ক্লাস সাজানো হয়েছে। সো ক্লাসে আসো, দেখলে বুঝতে পারবা, বাকিটা আসলে ক্লাসেই কথা বলবো এবং পড়িয়ে দিব। যা তুমি যদি সবাই তো আসলে চান্স পাবে না, যারা চান্স পাবে না আমরা সেই সমস্ত শিক্ষার্থীদের কাছেও একটা অনুপ্রেরণার নাম হয়ে থাকতে চাই, এটাই আমাদের সার্থকতা হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে লাইভে ওরিয়েন্টেশন ক্লাস করার জন্য। তোমরা যারা অংশগ্রহণ করেছো এবং তোমাদের যাদের বন্ধুবান্ধব আছে সবাইকে আমাদের এই মিশন এফবিএস 1.0 সম্পর্কে জানিয়ে দাও। ঠিক 10 সেপ্টেম্বর থেকে সন্ধ্যা 7টায় তোমাদের তানভীর ভাইয়ের ক্লাসের মাধ্যমে আমাদের এই মিশন এফবিএস 1.0 কোর্সের শুভ সূচনা হতে যাচ্ছে এবং এই 10 তারিখ পর্যন্ত একটা অফারও আছে। তাই তোমরা একবারে দুটি ঢিল মারতে আজই যুক্ত হয়ে যাও আমাদের সাথে। আচ্ছা, শেষে একটা কথা বলতে চাই। অনেকে কমেন্ট করছে যে ভাই এইচএসসি 27 কি ভর্তি হতে পারবে? তোমরা যদি অ্যাডভান্স প্রো ম্যাক্স লেভেলের প্রিপারেশন নেওয়ার দরকার হয় তুমি এদের সাথে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নাই। বাট ভর্তি হওয়ার পরে আবার ডিপ্রেশনে না চলে যাও, সেটাও একটা কথা, কারণ তোমার প্রথমেই বেসিক নাই। সো ভাইয়েরা যখন অবচয় নিয়ে আলোচনা করবে তুমি সেগুলো বুঝতেও না পারো। সো আমরা আইসিইউ একটা বুক দিতে হবে। হ্যাঁ, সো সেক্ষেত্রে অনেক কিছুই ডিপেন্ড করে। সো আমি হাইলি সাজেস্ট করবো তোমার যদি ইচ্ছা থাকে তুমি ভর্তি হও, আমি তোমাকে কখনোই বাধা দিব না। সো বাট এই জিনিসটা তুমি নিতে পারবা কি না সেই জিনিসটাও একটা ব্যাপার আছে, নাহলে তো ডিরেক্ট এসএসসির পরেই অ্যাডমিশন দেওয়ার কথা ছিল, মাঝখানে এসএসসি দেওয়ার কথা ছিল না। সো তুমি ভর্তি হইতে পারো, তোমার জন্য আসছে আমাদের পাওয়ার প্লে কোর্স। সেই পাওয়ার প্লে কোর্সে তুমি তোমার বেসিকটা গড়াই নিতে পারো, পরের বার তুমি আবার আমাদের কোর্সে এনরোল করতে পারো। সো তোমাকে আমরা সুস্বাগতম জানাচ্ছি এবং সকলের প্রতি আমরা আমাদের ভালোবাসা, আমাদের স্নেহ সব কিছুই তোমাদের সাথে থাকবে সবসময়, এই বলে আজকে আমরা সকলেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী 10 সেপ্টেম্বরে তোমাদের তানভীর ভাইয়ের সাথে এবং 11 সেপ্টেম্বর থেকে ইংলিশ বস আমাদের তারেক স্যারের সাথে এই জার্নিটা কন্টিনিউ হবে অ্যাডমিশন পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।